ভ্যান ডার ওয়ালস। দেখো এই হইতেছে দুইটা ভ্যান ডার ওয়ালস ডায়ামিটার, তার অর্ধেক করলে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পাবো হইতেছে অর্ধেক। এবং বুঝতে পারতেছো যে এই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা একটু বড় হবে। কারণ কি? কারণ হইতেছে দুইটা অণু কিন্তু খুব কাছাকাছি থাকে না, একটু দূরে থাকে। তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সহজ করে বলি, দুইটা অণু, দেখো এই হচ্ছে দুইটা অণু, তার কাছাকাছি যে পরমাণুগুলো আছে সেই পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। আর সমযোজী ব্যাসার্ধ মানে হচ্ছে এই একটা অণু নিলাম, এই একটা অণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের অর্ধেককে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ। তার মানে দেখো গায়ে এই যে এটা হইতেছে সমযোজী ব্যাসার্ধ, এই যে এখানে এইটুকু, আর হইতেছে এটা হইতেছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সহজ করে বলি সেটা হইতেছে সমযোজী ব্যাসার্ধ হইতেছে একটা অণুর ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হইতে একটা অণুর একটা পরমাণুর ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস হইতেছে দুইটা পাশাপাশি অণুর নিউক্লিয়াসের, দুইটা পাশাপাশি অণুর পাশাপাশি পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক, আর ধাতব ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ। এবং এদের মধ্যে মনে রাখবো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে সব থেকে বড়, কারণ কি দুইটা অণু একটু দূরে দূরে থাকে। আচ্ছা জিম লঞ্চ কর, এবং এটা হইতেছে 30 সেকেন্ড চলো। 30 সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, এই পোলটা কি দেখা যাচ্ছে? আমি লঞ্চ করছি। না এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ এই দেখো, হ্যাঁ ঠিক আছে। 30 সেকেন্ড তাই না? হ্যাঁ 30 সেকেন্ড। আচ্ছা ভাই ভাই কি ভাই? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ভাই ওই আপনার হচ্ছে হেডফোন যদি ইউজ করতে প্রবলেম হয়, আপনি একটু কাজ করতে পারেন, ইয়ারফোন থাকলে এক কানে ইয়ারফোন নিয়ে এটা হচ্ছে ইউজ করতে পারেন, তাহলে মনে হয় আপনার হচ্ছে কানে ব্যথা কিংবা হচ্ছে মাথা ব্যথা করার পসিবিলিটি নাই, প্লাস হচ্ছে স্টুডেন্টরাও ভালো শুনতে পাবে। আরিফ ভাইও বললো আর কি সাউন্ড সিস্টেমটা একটু আস্তে আসতেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি তাহলে হ্যাঁ ওকে। জিম। জি ভাই। জি ভাই। আচ্ছা আমি কি পোল অফ করবো ভাই? না পোল অন থাকুক। আচ্ছা ঠিক আছে। জি জিম শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। জি আচ্ছা আমি তো আমার হেডফোন কানেক্ট করলাম, তো হেডফোন থেকে তো শুনতে পাচ্ছি না। শাওন ভাই ঠিক আছে, আপনি পড়ে যান। আরে আরিফ ভাই কেমন আছেন? জি ভাই ভালো। ভাই পড়ে যান, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে জিম পোল অফ কর। আচ্ছা ঠিক আছে। জি ভাই পোল অফ করলাম। ভাই রেজাল্ট দিয়ে দিছি। আচ্ছা ভাই এই যারা হইতেছে এই আনসার দিছো আমাকে একটু বলো তোমরা কোথায় ছিলা ভাই এই গত 2 মিনিট? ভ্যান ডার ওয়ালস মানে দুইটা অণুর মধ্যবর্তী, দুইটা অণুর মধ্যবর্তী মানে হইতেছে এই দূরত্বটা অনেক বেশি হবে। মনে রাখবা যত টাইপের ব্যাসার্ধ আছে, ধাতব হোক, ভ্যান ডার ওয়ালস হোক অথবা সমযোজী হোক, সব থেকে লার্জেস্ট রেডিয়াস হইতেছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এতবার বললাম। এই তোমরা আরেকটু চোখে মুখে পানি দিয়ে এসে যাও। ঘুমাই যেও না ভাই। আচ্ছা আমরা নেক্সট জায়গায়। আয়নিক ব্যাসার্ধ নাম শুনে বুঝতে পারতেছো আয়নিক ব্যাসার্ধে আয়নের কিছু কাহিনী আছে। যেমন ধরো যদি আমি এই উদাহরণটা নেই, সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে এখানে প্রোটন হচ্ছে কয়টা? 11টা। ইলেকট্রন কয়টা? 11টা। সোডিয়াম যদি প্লাস চিন্তা করি তাহলে এখানে হচ্ছে প্রোটন কয়টা? 11টা। ইলেকট্রন কয়টা? 10টা। কমে গেছে কিন্তু একটা। তোমার কমন সেন্স কি বলে? বিবেকে প্রশ্ন করো যে এই 11 জনকে, প্রোটন তো ভিতরে থাকে, ইলেকট্রন তো বাইরে থাকে, তো এই 11 জনকে বেশি জোরে টানবে নাকি 11 জন 10 জনকে বেশি জোরে টানবে? 11 জন 10 জনকে বেশি জোরে টানবে। তার মানে আমি বলতে পারি যে সোডিয়ামের আকার থেকে, ওটা লিখছি, সোডিয়ামের আকারটা সোডিয়াম আয়নের আকার থেকে বড়। তার
মনে রাখবা যে একটা পরমাণু তার আকারটা ক্যাটায়ন থেকে সবসময় কি হয়, বড় হয়। আচ্ছা, এরপরে আমি সেই অ্যানায়ন নিই, ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে প্রোটন কয়টা? 17টা। ইলেকট্রন কয়টা? 17টা, সমান সমান আছে। যদি ক্লোরিন মাইনাস নেই, সেটা একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে প্রোটন কয়টা? 17টা। ইলেকট্রন কয়টা? 18টা। এখানে বাইরের দিকে টান কিন্তু বেশি, দেখো প্রোটন ভিতরে থাকে, প্রোটন এখানে কম, ইলেকট্রন বেশি। তার মানে যেহেতু বাইরের দিকে টানটা বেশি, তার মানে সে আকারে ছোট হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এখানে ক্লোরিনের থেকে আকারে ছোট না, আকারে বড় হয়ে যাবে। ক্লোরিন থেকে ক্লোরাইড আয়নের আকার বড়। তাহলে সোজা কথা মনে রাখবা যে পরমাণুর আকার তার অ্যানায়ন থেকে কি হয়, ছোট হয়। তাহলে সোজা কথা যে একটা পরমাণুর আকার তার ক্যাটায়ন থেকে বড় হবে, আর একটা পরমাণুর আকার তার অ্যানায়ন থেকে কি হবে, ছোট হবে। তো অ্যানায়ন মাইনাস চার্জ বড় হয়, এবং এই মাইনাস চার্জের সংখ্যা যত বেশি হয়, সেই পরমাণু তত বেশি বড় হবে, সেই অ্যানায়ন তত বেশি বড় হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখে দেখো, প্রথমত আরেকটা জিনিস, সেটা হচ্ছে খুবই সহজ কথা, যে উপর দিকে যত আমরা নিচে নামি তত কি হয়, আকার বড় হয়। কারণ কি, নতুন করে এক একটা স্তর যুক্ত হয়, উপর থেকে নিচের দিকে হইতেছে আকার বড় হয়। আর বাম থেকে ডান দিকে যত আমরা যাই তত হইতেছে আকার ছোট হয়। এটা এক্সপ্লেন করার দরকার মনে করতেছে না, কারণ হইতেছে তোমরা ছোটবেলা থেকে করে আসছো। স্তর বাড়ে না, কিন্তু একটা করে হইতেছে ইলেকট্রন আর প্রোটন বাড়ে। তো দেখো তো হ্যাঁ, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের আকার হইতেছে 0.95। ম্যাগনেসিয়ামের আকার তার থেকে ছোট হয়ে গেছে, কারণ বাম থেকে ডান দিকে গেলে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। অ্যালুমিনিয়াম তার থেকে আরো বেশি ছোট হয়ে গেছে, কারণ অ্যালুমিনিয়ামের চার্জ তো অনেক বেশি, আমরা জানি ক্যাটায়ন এমনিতেই ছোট হয়। আর এখানে হইতেছে বাকি যেগুলো আছে সেগুলো আপাতত দেখার দরকার নেই। শুধু মনে রাখবা, এই মানগুলো মনে রাখার কোনো দরকার নেই, খবরদার এই মানগুলো মনে রাখতে যাবে না, এগুলো কোনোদিন পরীক্ষা আসে না। শুধু মনে রাখবা যে উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে হইতেছে কমে, এবং একটা পরমাণুর আকার থেকে ক্যাটায়ন ছোট হয়, একটা পরমাণু থেকে অ্যানায়ন কি হয়, বড় হয়। ওকে জিম, এটা একটু লঞ্চ করে, এবং ওদের সময় দিবে হইতেছে 1.5 মিনিট। 1.5 মিনিট। হ্যাঁ, কোনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছি। একটু দয়া করে সবাই একটু চিন্তা ভাবনা করে আনসার দিও, বাচ্চা কাচ্চারা। 3টা আনসারই যেহেতু আসতেছে, তার মানে ভুল আনসারও দিচ্ছে অনেকে। আচ্ছা, বলে কি রেজাল্ট একবার, মানে বোর্ড একবার দেওয়ার পরে কি সেটা হইতেছে চেঞ্জ করে দেওয়া যায়? জি ভাই, আরেকবার বলবেন, আমি কোশ্চেনে শুনিনি। কারণ কোনো স্টুডেন্ট যদি বলে ভর দেয়, তারপরে কি সে চেঞ্জ করতে পারে? ভাই এটা না, আমি বলতে পারি না। ভাই না ভাইয়া চেঞ্জ করতে পারে না। ও আচ্ছা, মানে নাও অর নেভার। তাহলে সবাই একটু, আমি তো সময় বলেই দিই, একটু দেরিতে আনসার দিও, ধুমধাম আগে ভাগে আনসার দিয়ে ভুল আনসার দিও না ভাই। আচ্ছা, দেখে 2 মিনিট পর্যন্ত পাঠাচ্ছি। 2 মিনিট পর্যন্ত? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আবারও বলি ভাইয়া, তাড়াতাড়ি আনসার দিয়ে ভুল আনসার দিও না। আমি তোমাদের প্রথমে যে সময়টা বলে দিব, তার থেকে সময় পরে বাড়াবো, কিন্তু কমাবো না। তো একটু সময় নিয়ে শিওর হয়ে তারপর আনসারটা দিও। বন্ধ করছি। আচ্ছা ঠিক আছে। রেজাল্টটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, দেখো ভাইয়া, যারা হইতেছে এই আনসার দিছো, আনসারটা ঠিক আছে। বি আর সি আনসারটা ঠিক নাই। কেন ঠিক আছে, কেন ঠিক নাই, বাসায় বসে তুমি 2 মিনিট ঠান্ডা মাথায় চেষ্টা করবা, ঠান্ডা মাথায় চিন্তা করবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা। এটা আমি ব্যাখ্যা দেবো না। আচ্ছা,
আচ্ছা, পরে হচ্ছে আয়নীকরণ শক্তি, এটাকে কেউ আয়নাইজেশন পটেনশিয়াল বলে, কেউ হচ্ছে আয়নীকরণ বিভব বলে, অনেক নামে বলা হয়। এবং আমি এখন থেকে এই আইই বলে এই আয়নাইজেশন পটেনশিয়াল বুঝাবো, অ্যাব্রিভিয়েশন। ডেফিনেশনটা এখানে লেখা আছে, বিরাট বড় ডেফিনেশন। গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর একটি করে ইলেকট্রন অপসারিত করে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন, এত আমি পড়তে পারবো না, আমি সোজা সোজা কথা বলি। ওই উপরে লেখা পড়ার দরকার, দেখি লেখা আছে বাদ দাও, পড়বাই না, বাদ দাও। আমার কাছে সোডিয়াম আছে গ্যাসীয় অবস্থায়, ও একটা ইলেকট্রন দান করবে, দান করে হবে কি সোডিয়াম প্লাস, কি তৈরি হলো, গ্যাসে তৈরি হলো। একটার জন্য হিসাব করবো না, এক মোলের জন্য হিসাব করবো, আমরা কিন্তু এক মোলের জন্য হিসাব করবো। তাহলে এক মোল সোডিয়াম এক মোল ইলেকট্রন দান করে এক মোল সোডিয়াম আয়ন তৈরি করে, মানে এখানে আমি ইলেকট্রনটি কিন্তু বাইরে পাঠাই দিচ্ছি, ইলেকট্রন কিন্তু ভিতরে ঢুকতেছে না, বাইরে পাঠাই দিচ্ছি। আর ইলেকট্রন যদি বাইরে পাঠাই দেই তাহলে হচ্ছে শক্তির প্রয়োজন হয়। দেখো এই হচ্ছে শক্তির প্রয়োজন হয়, জাস্ট এইটুকু দেখো। তার মানে শক্তি আসলে কি হয়, শোষিত হয়। এই যে পরিমাণ শক্তি শোষিত হয় তাকে আমরা বলি আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়াল। তাহলে সোজা কথা যে এক মোল মানে ধাতু থেকে এক মোল আমি পজিটিভ আয়ন তৈরি করব গ্যাসীয় অবস্থায়, তাহলে সেখানে যে পরিমাণ শক্তি শোষিত হবে বা যে পরিমাণ শক্তি আমাকে দিতে হচ্ছে, এটা কিন্তু আমি দিচ্ছি, সেই শক্তিটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এবং দেখো তো ভাইয়া, এই আয়নীকরণ শক্তির মানটা আইই, এই মানটা যত বেশি হয় ওই ধাতুর সক্রিয়তা যত বেশি হবে, মানে কি আমাকে তত বেশি পরিমাণ শক্তি দিতে হবে। আর বেশি পরিমাণ শক্তি দিব মানে কি, সে নিজের ইচ্ছা ইলেকট্রন ছাড়তে চাইতেছে না, আমি জোর জবরদস্তি মারধর করে শক্তি দিয়ে তাকে ইলেকট্রনকে ছাড়াই দিচ্ছি। তার মানে আয়নীকরণ শক্তির মান যত বেশি হবে সেই ধাতুর সক্রিয়তা তত হ্রাস পাবে। মনে রাখবা, যেটা সক্রিয় ধাতু তার আয়নীকরণ শক্তির মানটা কম হয়, যেটা কম সক্রিয় ধাতু তার আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়। এবং আয়নীকরণ শক্তির মান প্রথম হইতে পারে, দ্বিতীয় হইতে পারে। দেখো এটা এখানে প্রথম ইলেকট্রন ছাড়ছে তার জন্য প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় ইলেকট্রন ছাড়লে এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আর এখানে হচ্ছে প্রথম আয়নীকরণ বিভবের মান সর্বদাই দ্বিতীয় আয়নীকরণ বিভবকে কম কেন হয়, এটা তোমাদের আমি এইচডব্লিউ দিলাম, বাসায় বসে চিন্তা করবা, এটা নিয়ে ভাইদেরকে প্রশ্ন করবা না, বাসায় বসে চিন্তা করবে। এটা চিন্তা করলে আমার বিশ্বাস 1 মিনিট চিন্তা করলে তোমার উত্তরটা পেয়ে যাবে। এরপর দেখো, আমি একটা পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যদি নামি তাহলে আমরা জানি কি যে আকার হতেছে বাড়ে, কিছুক্ষণ আগে পড়ে আসছি। আকার যদি বাড়ে তাহলে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের আকর্ষণ কি হয়ে যাবে, কমে যাবে। আকর্ষণ কমে যাবে মানে হতেছে সে সহজে ইলেকট্রন দান করতে পারবে, কারণ ইলেকট্রন এখন ফ্রি হয়ে গেছে, সহজে দান করতে পারলে আয়নীকরণ শক্তির মানটা কি হয়ে যায়, কমে যায়। আর যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে হতেছে আকারটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, এটা আমরা সবাই জানি। আকার যদি কমে তাহলে আকর্ষণ কি হয়ে যাবে, আকর্ষণ হতেছে আস্তে আস্তে বাড়বে। আকর্ষণ বাড়বে মানে কি, এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন অনেক জোরে জোরে দুজনকে আকর্ষণ করেছে, সহজ ইলেকট্রন ছাড়বে না, বেশি শক্তি আমাকে দিতে হবে। তাহলে এখানে আইপি বলি বা আইই বলি, আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা আস্তে আস্তে বেড়ে যায়। তাহলে সোজা কথা বাম থেকে ডান দিকে গেলে হইতেছে, বাম থেকে ডান দিকে গেলে হইতেছে বাড়ে, আর উপর থেকে নিচের দিকে গেলে হইতেছে কমে। যেমন আমি একটা গ্রাফ নিচ্ছি, আমরা এখান থেকে মেইনলি ফোকাসড, বাম থেকে ডান দিকে যাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। তো আমি জানি যে আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে, যে বাম থেকে ডান দিকে গেলে একটু উপরে লিখে নাকি আইপি এর মানটা হইতেছে বাড়ে। তাহলে দেখো এখানে লিথিয়ামের পরে কি বেরিলিয়াম, বামে ডান দিকে গেছে, বেরিলিয়াম তো লিথিয়াম থেকে বেরিলিয়াম বাড়ছে, কিন্তু বোরনের কেন কম? সো এখানে একটা প্রশ্ন জাগে যে এই ব্যতিক্রমটা কেন হচ্ছে। এবার বোরনের পরে কার্বনের বাড়ছে, ঠিক আছে, কার্বনের পরে নাইট্রোজেনের বাড়ছে, সেটাও আমাদের হইতেছে মেনে নিতে সমস্যা নাই, আমাদের তো ঠিক আছে, কারণ বাম থেকে ডান দিকে গেলে মানটা বাড়বে। কিন্তু অক্সিজেনে গিয়ে আবার কেন, ফ্লোরিনে কেন, ফ্লোরিন নিয়ন ঠিক আছে। আবার দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম, যে এখানে একটা প্রশ্ন জাগে, এখানে একটা প্রশ্ন জাগে যে এগুলো কেন হয়, এগুলো তো হওয়ার কথা। কারণ ভাই আপনি এতক্ষণ ধরে বলে আসতেছেন যে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা বাড়ে, আবার এখানে কমে গেছে। তো আমরা একটু এই কমে যাওয়ার ব্যাপারটা দেখবো। প্রথমে এসে গেছে বেরিলিয়াম এবং বোরন। বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো তাহলে এখানে আসবে হচ্ছে, দেখো বেরিলিয়াম হচ্ছে 4, মানে 1:2, 2:2। আর বোরনের ক্ষেত্রে হচ্ছে 5, 1:2, 2:2, আর হচ্ছে 2p1। এবং এগুলো সব কিন্তু আমি যত দেখাচ্ছি সব কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি, মনে রাখবে।
সো একটু মনে করে দিই, প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয়টা আমি চিন্তা করছি না। তো বেরিলিয়ামের ক্ষেত্রে শেষে যে ইলেকট্রনটা আছে এটা কিন্তু ভাই জোড় অবস্থায় আছে, আর এখানে যে শেষ ইলেকট্রনটা আছে এটা কি অবস্থায় আছে? বিজোড় অবস্থায় আছে। সো বিজোড় অবস্থায় যেহেতু আছে মানে এটা সহজে ছাড়বে বলুন, কারণ বিজোড় ইলেকট্রন একলা ক্লাসে তাহলে ভালো লাগতেছে না, সে চলে যাবে। তো যেহেতু এখানে সহজে ইলেকট্রন ছাড়বে, তার মানে সে দেখো বোরনের আয়নীকরণ শক্তির মাত্রা ব্যতিক্রমভাবে কমে গেছে, কারণ সে সহজে ছাড়ে, বেরিলিয়ামের ক্ষেত্রে বেড়ে গেছে। আর নাইট্রোজেন অক্সিজেন যদি দেখাই, নাইট্রোজেনের ক্ষেত্রে কি আসে? 1s2 2s2 2p3। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? 1s2 2s2 2p হইতেছে 4। দেখো এটা কিন্তু ভাই অর্ধপূর্ণ, বিতে 6টা থাকতে পারতো, এখানে 3টা আছে। সো ও যেহেতু অর্ধপূর্ণ আর এখানে অর্ধপূর্ণ না, তার মানে হচ্ছে নাইট্রোজেন বেশি স্টেবল, অক্সিজেন কিন্তু কম স্টেবল। এই জন্য নাইট্রোজেন স্টেবল আছে মানে সে সহজে ছাড়তে চায় না, আমাকে বেশি শক্তি দিতে হবে। অক্সিজেন যেহেতু হচ্ছে কম স্টেবল, এই জন্য সে সহজে ছেড়ে দেয়। এটা হচ্ছে এর ব্যাখ্যা। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে এইচডব্লিউ থাকবে হচ্ছে এইটা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের এটা কেন হয়, আর হইতেছে ফসফরাস আর সালফারের কেন হয়। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, সবাই বাসায় বসে চিন্তা করবা, অবশ্যই পারো, না পারার কিছু এখানে নেই। আচ্ছা জি, 1 মিনিট সময় দাও দেখতে। 1 মিনিট, হ্যাঁ জাস্ট 1 মিনিট, ঠিক আছে। এই পোর্টাল লঞ্চ করছে দেখা যাচ্ছে। শাওন ভাই টেক্সট করছি, দেখছেন? হ্যাঁ দেখছি ভাই। ওকে। মিঠুন ভাই, জি জি ভাই বলেন। ভাই একটার পর একটা কোশ্চেন আসতেছে, পিজিএফ কখন দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা যতটুকু করতেছি দিতেছি, সমস্যা নাই। তাহলে আমি কিন্তু এগুলো অ্যান্সার দিচ্ছি না ভাই, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এখানে বলে দিই নাকি? হ্যাঁ, এটা আরো বিশেষ করে ভালো হয়। আগে হচ্ছে ওটাই ভাবতেছিলাম। তাহলে কি হবে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। জিম ভাই কিংবা শাওন ভাই যদি ওটা একটু দেখেন যে পোল যখন শো করতেছেন, তো পাশাপাশি যখন হচ্ছে ওই কোশ্চেনে গিয়ে যখন হচ্ছে ওটা একটু দেখবেন যে হচ্ছে কমন যে কোশ্চেন গুলো আছে ওটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনারা বলে দিলেন, এটা আরো ভালো হয়। শাওন ভাই, আমি কি আপনার কাছে 30 টাকা নিতে পারি? আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, শোনো পোলাপান, আমি বলি, তোমরা যারা হচ্ছে কোয়েশ্চেন করতেছো পিডিএফ পাওয়া যাবে কিনা, পিডিএফটা মোটামুটি আজকে তো 9:30 পর্যন্ত ক্লাস, কালকের মধ্যে তোমরা ইনশাআল্লাহ পিডিএফটা পেয়ে যাবা, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, যারা হচ্ছে পোলের কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করতেছো বারবার, মোটামুটি অনেকে পোলের অ্যান্সার গুলো বারবার জিজ্ঞেস করতেছো। পোলের অ্যান্সার গুলো জিজ্ঞেস করো না বা করো না, কারণ হচ্ছে পোলের অ্যান্সার গুলো তোমরা কালকে পেয়ে যাবা। পোলের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে এই পোলটা বুঝি নাই, ওইটা করো, ঠিক আছে? পোলের অ্যান্সার কোনটা এটা জিজ্ঞেস করো। এটা গেল সেকেন্ড। আর থার্ড কথা হচ্ছে ক্লাস মোটামুটি 10:30টার আগেই শেষ হয়ে যাবে, বারবার এই কোশ্চেন করার কোনো কারণ নাই। এই আর কি, ঠিক আছে? তো এইগুলা কোশ্চেন বারবার করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি হচ্ছে পোলের আনসার গুলো কোনটা কি বলছি মনে নাই, বাট আমি শিওর না আসলে আমি সবগুলো পরে ঠিক আনসার দিছি কিনা। বাট পোলের আনসার গুলো এটা হচ্ছে তোমাদের সলভ করার দায়িত্ব, তোমরা বাসায় বসে চিন্তা করলে হইতেছে পোলের আনসার গুলো বুঝতে পারবে। পোলের খুবই সহজ সহজ আনসার দাও। আচ্ছা ঠিক আছে, জিম বন্ধ কর। জি ভাই। আচ্ছা হ্যাঁ, বাচ্চা কাচ্চারা, আয়নীকরণ শক্তি একটা তাপহারী প্রসেস, কারণ এখানে শক্তি কি হয়? শক্তি হচ্ছে শোষিত। সো এখানে সঠিক উত্তর হইতেছে বি। তারপরও পাশাপাশি নিচে মিলে নেবা। আচ্ছা ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তির মানটা যেরকম ইলেকট্রন শক্তির উল্টা হয়, কিরকম? ওই সংজ্ঞা পড়া দরকার নেই, আগের মতো। দেখো এখানে আমার কাছে গ্যাসীয় 1 মোল ক্লোরিন আছে, তো এখানে আছে 1 মোল ক্লোরিন আছে। জাস্ট এই এক্সাম্পলটা খেয়াল, এই এক্সাম্পল 1 মোল ক্লোরিন আছে, সে 1 মোল ইলেকট্রন গ্রহণ করবে, করে সে 1 মোল ক্লোরাইড আয়ন তৈরি করবে। এবং এই 1 মোল ক্লোরাইড আয়ন, এবং এখানে কিন্তু ভাই ইলেকট্রন কিন্তু দেখো, ইলেকট্রন কিন্তু ভিতরে দিকে ঢুকতেছে, আগে কিন্তু ইলেকট্রন বাইরে যাচ্ছিল। এবং এখানে কিন্তু শক্তি মাইনাস, মানে শক্তি নির্গত হচ্ছে। কিন্তু যখন অক্সিজেন তুমি আরেকটা ইলেকট্রন অ্যাড করাবা, দেখো অক্সিজেন নিজেও মাইনাস, আবার ইলেকট্রনও মাইনাস, এখানে কি বিকর্ষণ হয়? বিকর্ষণ হলে এটা সহজে ঢুকতে চায় না, মানে আমাকে জোর করে শক্তি দিয়ে ঢুকাইতে হয়। এই জন্য মনে রাখবা যে প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি কি হয়? শক্তি হচ্ছে নির্গত হয়, যেটা কথা। আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তার ক্ষেত্রে শক্তি আবার কি হয়? শোষিত হয়। এই জন্য আমরা হচ্ছে একটা নিরপেক্ষ টার্ম ইউজ করি, যেখানে শক্তি আসলে কি হয়? শক্তি পরিবর্তন হয়। তাহলে মনে রাখবা প্রথম ইলেকট্রন আসক্তি চিন্তা করলে কোনো সমস্যা নাই, এখানে শক্তি হচ্ছে নির্গত হবে। আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি যদি চিন্তা করো, তাহলে এখানে শক্তি কি হবে? শক্তি হচ্ছে শোষিত হবে।
এবং ইলেকট্রন শক্তি কি জিনিস, আমার কাছে 1 মোল পরমাণু থাকবে, এই 1 মোল পরমাণু থেকে আমি 1 মোল অ্যানায়ন তৈরি করব, সেখানে যে পরিমাণ শক্তির পরিবর্তন হয় সেটাকে আমরা বলে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। হ্যাঁ এবং উপর থেকে নিচের দিকে নামলে আমরা জানি কি হইতেছে, আকার হইতেছে আস্তে আস্তে কি হয়, আকার আস্তে আস্তে বাড়ে, মানে আকর্ষণে কি হবে, আকর্ষণ হইতেছে বাড়বে। তাহলে আকর্ষণ যদি বাড়ে, সরি আকার যদি বাড়ে আকর্ষণ হচ্ছে কমে, উল্টা বলছি। হ্যাঁ হ্যাঁ আকর্ষণ যদি কমে, মিঠুন ভাই আপনি একটু মিউট করে রাখেন। আকর্ষণ যদি কমে তাহলে কি হবে, ইলেকট্রনের প্রতি তার অ্যাফিনিটি হইতেছে কমে যাবে, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি হইতেছে, ইলেকট্রন অ্যাফিনিটি ইএ আস্তে আস্তে কি হয়ে যায়, আস্তে আস্তে হইতেছে কমে যায়। বাম থেকে ডান দিকে গেলে আমরা জানি কি আকর্ষণ হইতেছে বাড়ে, আকর্ষণ যদি বাড়ে তাহলে ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটিও বাড়বে, সো ইলেকট্রন অ্যাফিনিটি হইতেছে বাড়বে। এইখানে একটা ব্যতিক্রম আছে, এখানে ব্যতিক্রমটা হইতেছে তুমি যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন এগুলো যদি চিন্তা করো, তাহলে নরমালি হওয়ার কথা কি, ফ্লোরিন থেকে হইতেছে অ্যাফিনিটি ফ্লোরিনের বেশি হবে, তারপরে হবে হচ্ছে ক্লোরিনের, তারপরে হবে ব্রোমিনের, তারপর হবে আয়োডিনের। এটা আমাদের এক্সপেকটেশন, কিন্তু হ্যাঁ সবসময় দুনিয়াতে সবকিছু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয় না। মনে রাখবে ইলেকট্রন অ্যাফিনিটি প্রব হইতেছে এখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন। এটা হচ্ছে সঠিক ক্রম, মানে একটু ব্যতিক্রম নাই, এইটাই ব্যতিক্রম। এবং কেন ব্যতিক্রমটা হয় সেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা বাসায় বসে চিন্তা করবা যে কেন ব্যতিক্রমটা হয়। আর যদি হইতেছে হোমওয়ার্কে যেটা বুঝতে না পারো, তাহলে তোমাদের হইতেছে এটা পিডিএফ আকারে দেওয়া হবে, সমস্যা নেই, সেখানে আমি আনসারটা দিয়ে দেবো। বাট আনসার দেওয়ার দরকার নেই, আমি বিশ্বাস যে সবাই এটা পারবা। এরপরে এসেছে জি ভাই 30 সেকেন্ড সবাই, কত সেকেন্ড ভাই? 30 সেকেন্ড। আচ্ছা আমি লঞ্চ করবো। আমি তো লঞ্চ করছি কিন্তু এটা আসতেছে না কেন, লঞ্চ পোলিং লেখা উঠে আসছে। আচ্ছা আমি করতেছি, দাঁড়া। হ্যাঁ করছি করছি করছি। জি বন্ধ কর। আচ্ছা হ্যাঁ রেজাল্ট দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে। হ্যাঁ রেজাল্ট দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সবাই ম্যাক্সিমাম মানার জন্য ঠিকঠাক উত্তর দিচ্ছ।